আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসলামী ব্যাংক নিয়ে উত্তপ্ত সংসদ, ভোট কেনায় একটি দল পেয়েছে 22,000 কোটি টাকা। অভিযোগ সালাউদ্দিনের। জামায়াতের ফান্ডে কোনো টাকা আসেনি, দাবি ডাক্তার শফিকুরের। আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। উনি কত 11,000 কোটি টাকার একটা রেফারেন্স দিয়েছেন। কে নিয়েছে এটা? আমি? আমার সহকর্মীরা? দ্রব্যমূল্য কমাতে বাজেটে শুল্ক কাঠামোতে আসছে বড় পরিবর্তন। ব্যক্তি করমুক্ত আয় সীমায় স্বস্তির আভাস, সুবিধা পাবে দেশীয় উৎপাদনমুখী শিল্প। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যত আছে, পণ্য যেগুলো আছে, সেগুলোর উপরে কর কিভাবে কমানো যায় সেই ব্যবস্থাটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ দেখাবে বিটিভি, থাকছে বড় পর্দার আয়োজন, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। ফিফা থেকে সম্প্রচার সত্ত্ব কিনতে অর্থ সাশ্রয় করেছে সরকার। বিটিভির কোনো ভর্তুকি এখন দিতে হচ্ছে না। ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে যেটা আসে ওটা সর্বোচ্চ 1-2 কোটি টাকা এখন পর্যন্ত রিকভার হয়নি, বাট হয়ে যাবে এটা উইদিন কাপল অফ মান্থস। জামালপুর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে পুষিন চেষ্টা, ভণ্ডুল করে বিজিবি। মানা হবে না কোনো ধরনের অনুপ্রবেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফেরত দেওয়ার একটা মেকানিজম আছে, একটা প্রোটোকল আছে, ডিপ্লোম্যাটিক নর্মস আছে, ওদের সাথে আমাদের চুক্তি আছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইসলামী ব্যাংক নিয়ে সংসদে পাল্টাপাল্টি অভিযোগ সরকারি ও বিরোধী দলের। অর্থমন্ত্রী বলেন, এই ব্যাংক নিয়ে যে বিশৃঙ্খলা চলছে তা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু সরকার ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংকটির সিএসআর ও আরডিএস প্রকল্প থেকে একটি দলকে 22,000 কোটি টাকা দেওয়া হয়েছে, যা ভোট কেনা ও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার হয়েছে। অভিযোগ চ্যালেঞ্জ করে বিরোধী দলীয় নেতার দাবি, জামায়াতের দলীয় ফান্ডে কোনো টাকা আসেনি। সবচেয়ে বড় ব্যাংকটি ধ্বংসের হাত থেকে রক্ষার আহ্বান জানান তিনি। ইসলামী ব্যাংকের সাম্প্রতিক জটিলতা নিয়ে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আগের সরকার ব্যাংকটিকে দখল করেছিল। এ সময় জামাতের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এখন আবারও ব্যাংকটি পুরনো দখলদারদের কাছে ফিরিয়ে দেওয়ার পায়তারা চলছে। এসালামের বাসার চাকর এই ধরনের বহু লোককে দিয়েই একেবারে ভুয়া কোম্পানি গঠন করে আপনার 1,25,000 কোটি টাকা এই ইসলামী ব্যাংক থেকে সরিয়েছিল। এখন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। তার ব্যক্তিগত চরিত্র, তারপর টাকা আত্মসাৎ, ঘুষ খাওয়া, এই ব্যাপারে ইতিমধ্যেই বহু রিপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। পরে সরকারি দলের পক্ষে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের সিএসআর ও আরডিএস প্রকল্পের টাকা একটি রাজনৈতিক দলের ভোট কেনায় ব্যবহৃত হয়েছে। আরডিএস নামে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে, এবং তারা একটা টিভি চ্যানেল প্রতিষ্ঠা করেছে, এবং সেই টিভি চ্যানেলটা কোন পক্ষে খেলছে সেটা আমরা জানি। আগে ও পরে সব অনিয়ম তদন্ত হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, সরকার প্রকৃত মালিকদের হাতে ব্যাংকটি ফিরিয়ে দিতে চায়। একটা দাবি রাখি, অন্যায্যভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরি ফেরত দেওয়ার জন্য একটা তদন্ত পরিচালনা করা হোক। বিরোধী দলীয় নেতা বলেন, প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ দেয়া কাম্য নয়। এখন ব্যাংকে যাকে বসানো হয়েছে তিনি স্বৈরাচারের সহযোগী ছিলেন। অভিযোগ করেন, অসৎ মানুষ দিয়ে ব্যাংক পরিচালনা হলে আবারও ব্যাংকটি ধ্বংস হয়ে যাবে। উনি কত 11,000 কোটি টাকার একটা রেফারেন্স দিয়েছেন। কে নিয়েছে এটা? আমি? আমার সহকর্মীরা? যদি এরকম হয়, দলের ফান্ডে যদি 1 টাকাও আসে, আমি বলবো সার্চ লাইট দিয়ে এটা তালাশ করে। পরে অর্থমন্ত্রী বলেন, এর আগেও যারা ব্যাংক লুট করেছেন তারা কেউ নিজের নামে টাকা নেয়নি। বলেন, ব্যাংকের ভেতরে বাইরে যারা অস্থিরতা করছে আইনের চোখে তারা সবাই দোষী। ইসলামী ব্যাংক নিয়ে রাজনৈতিক ফায়দা নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বাজেটে শুল্ক কর কাঠামোতে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। কর ছাড়ে মনোযোগ দেবার পাশাপাশি খুঁজে বের করা হয়েছে নতুন খাত। পণ্যমূল্য কমিয়ে আনতে শুল্ক কাঠামোতে ছাড় দেওয়া হতে পারে, দেশীয় উৎপাদনমুখী শিল্পও পাবে সুবিধা। ব্যক্তিকরমুক্ত আয়সীমায় থাকবে কিছুটা স্বস্তি, কিন্তু আছে শুভঙ্করের ফাঁকিও। ইলেকট্রিক গাড়ি, সোলার প্যানেল স্থাপনে দেয়া হবে বড় ধরনের সুযোগ। কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ে ভাগ বসাবে না সরকার। দাম বাড়তে পারে সিগারেট ও দেশি মদের। নতুন সরকারের প্রথম বাজেট, তাই মানুষের আগ্রহের শেষ নেই। কোন পণ্যের দাম বাড়বে, কমবে বা কি?
কর ব্যবস্থায় পরিবর্তন আনতে ছক কষেছে সরকার। নানা ক্ষেত্রে কর ছাড় যেমন দেয়া হচ্ছে, তেমনি কৌশলে চাপিয়ে দেয়া হচ্ছে করের বোঝা। ধরা যাক, ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা থেকে ২৫,০০০ টাকা বৃদ্ধি করে আগামী বাজেটে করা হচ্ছে ৩,৭৫,০০০ টাকা। কিন্তু পরের ধাপগুলোতে বৃদ্ধি করা হয়েছে আয়কর। চলতি অর্থ বছরে ৩.৫ লাখ টাকার ধাপের পর পরবর্তী ১ লাখ টাকায় ৫% আয়করের একটি ধাপ থাকলেও তা তুলে দেয়া হয়েছে। এতে চাপে পড়বে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। ৬০ ধরনের নিত্যপণ্যে উৎসে কর কমানোর প্রস্তাব করা হতে পারে। এতে বাজারে কিছুটা স্বস্তি মিলতে পারে। কিডনি রোগীদের স্বস্তি দিতে চান অর্থমন্ত্রী। ডায়ালাইসিস ফিল্টারে আগাম কর প্রত্যাহার হতে পারে। এতে রোগীদের সাশ্রয় হবে ৬০০ টাকা। অর্ধশতাধিক ওষুধের কাঁচামালের উপর আরোপিত সম্পূরক শুল্ক বাতিল হতে পারে। কমতে পারে রপ্তানিতে বিদ্যমান উৎসে কর। মোবাইল হ্যান্ডসেট উৎপাদনে ২২ ধরনের উপকরণে এআইটি কমবে। স্থানীয় উৎপাদিত ভোজ্য তেলে ১০ বছর কর অব্যাহতি দেওয়া হতে পারে। স্বর্ণ স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে মিলতে পারে কিছুটা ছাড়। বিভিন্ন পর্যায়ে যারা কর দেওয়ার যোগ্য রয়েছেন, যারা এখনো নেটের মধ্যে আসেনি, তাদেরকে কিভাবে নেটে নিয়ে আসা যায় সেটি হবে মূল ফোকাস এই বছরের আমাদের। সে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যত আছে, পণ্য যেগুলো আছে, সেগুলোর উপরে কর কিভাবে কমানো যায় সেই ব্যবস্থাটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ইলেকট্রিক গাড়ি আমদানি এবং চার্জিং পোর্ট স্থাপনে ছাড় দিতে চায় সরকার। এক্ষেত্রে প্রত্যাহার হতে পারে অগ্রিম আয়কর। শিল্পের কাঁচামাল আমদানিতেও কমতে পারে এআইটি। কম্পিউটার ও যন্ত্রাংশ আমদানিতে সুবিধা দিতে চায় এনবিআর। কমতে পারে কর। আইসিটি পণ্য, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন আয় নিয়ে দুশ্চিন্তা ছিল, কিন্তু এই আয় করমুক্ত থাকার ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী। মোবাইল সিমে বাতিল হচ্ছে ৩০০ টাকার কর। ভ্যাট ফাঁকি উদ্ঘাটন হলে ব্যবসায়ীদের ক্ষেত্রে কমিয়ে আনা হচ্ছে আপিলের অর্থ। এক রাতেই জামালপুর ও কুড়িগ্রামের সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রাতের আঁধারে ৮টি আলাদা সীমান্ত দিয়ে এই অপচেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে বিএসএফ সেই চেষ্টা ভণ্ডুল হয়ে যায়। এদিকে দেশের সকল সীমান্তে বিজিবির কঠোর নজরদারির কারণে কমেছে পুষিন চেষ্টা। একের পর এক ট্রাক ভিড়ছে সীমান্তের ওপারে। রাতের আধারে তাদের কাঁটাতার পেরিয়ে এপারে ঠেলে দেওয়ার পরিকল্পনা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গতরাতে জামালপুরের দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ এবং কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার ৮টি সীমান্ত এলাকায় শতাধিক মানুষকে পুষিনের চেষ্টা করে বিএসএফ। তবে কোনোভাবেই সেই চেষ্টা সফল হতে দেয়নি বিজিবি। এখানে আমাদের বর্ডার মোটামুটি আমরা খুব সতর্কভাবে আছি, এবং কি আইনের বিজিবি যারা আছে তারাও আমাদের সাথে সর্বক্ষণই তারা রাত দিন এখানে আছে। আমগর বর্ডার গার্ড বিজিবি আছে এখানে, আমরাও সর্বক্ষণ তাগর লগে আছি। যে কোনো সময় রাত হোক আর দিন হোক ২৪ ঘন্টা আমরা বর্ডারেই আমগর বাড়ি, আমরা বর্ডারে থাকি। একটা লোকও আমরা ঢুকতে দেবো না। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে টহল। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। বিজিবির পাশাপাশি রাতে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। এদিকে বিজিবির কঠোর নজরদারিতে দেশের অন্যান্য সীমান্ত এলাকায় কমেছে পুষিন চেষ্টার ঘটনা। লালমনিরহাট, ঠাকুরগাঁও, মেহেরপুর ও পঞ্চগড়ে জোরদার করা হয়েছে টহল।